তো যেটা বলতেছিলাম সামেশনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? সো তুমি হচ্ছে সামেশনটা খুবই ইম্পর্টেন্ট। তুমি সামেশনের ইনিশিয়াল ভ্যালুটা 0 রেখে প্রত্যেকবার সামের রেজাল্টের সাথে অ্যারে আই যে জেনারেট হচ্ছে, আই যে জেনারেট হচ্ছে, সো অ্যারে আই ও তো জেনারেট হচ্ছে তার মানে, সো অ্যারে আইটার ভ্যালুটাকে অ্যাড করে দিলাম। সো যখন 0 থেকে n এর আগ পর্যন্ত গেল, সবগুলা ভ্যালুকে অ্যাড করে দেওয়া হয়ে গেছে। সো তোমার সাম হয়ে গেছে। এখানে যেহেতু জাস্ট এক, মানে আমি কোনো ব্রেস দেই নাই ফর এর পরে, তার মানে ওরা ধরে নিবে কি জাস্ট এইটুকুই হচ্ছে লুপটা। যেহেতু ব্রেস দেই নাই, ওরা জাস্ট একটা স্টেটমেন্টকে গ্রহণ করবে। সো ঠিক আছে। সো তারপরে আমি যখন লুপ থেকে তো বের হয়ে যাবে এই স্টেটমেন্ট গুলা, এক্সিকিউট শেষে লুপ মানে যখন কন্ডিশন ভুল হবে তখন বের হয়ে যাবে। সো তখন আমি সামটাকে প্রিন্ট করলাম, সামটাকে প্রিন্ট করলাম। নিচে আরেকটা করছি, দেখো আরেক কিছু একটা প্রিন্ট করছি, %.0f, সেখানে সাম ডিভাইডেড বাই n। টোটাল সামেশনকে টোটাল নাম্বার বা টোটাল সাইজ দিয়ে যখন ভাগ করে দিছি, এটা অ্যাকচুয়ালি এভারেজ চলে আসছে। আর সাম যেহেতু ফ্লোট আর n যেহেতু ডিজিট, কোনো একটা তো ফ্লোট হইছে, সো রেজাল্ট কিন্তু ফ্লোটই হবে। এটা বেশ সোজা একটা প্রোগ্রাম ছিল। এটা কি বোঝা গেছে? হুম, ভাইয়া উপরের ওই অংশটুকু কি কাটা? কাটা না, ওইটা হচ্ছে জাস্ট ইন্ডিকেট করছি। এটা হচ্ছে সামটার ভ্যালুকে ফার্স্টে 0 রাখছি, ঠিক আছে? সামে ইনিশিয়ালি কোনো গার্বেজ ভ্যালু রাখি নাই, 0 রাখছি। তারপর একটা একটা করে যোগ করছি ভ্যালু। এই যে সাম ইজ ইকুয়ালস টু সাম প্লাস অ্যারে আই, অ্যারের মধ্যে যা যা আছে একটা একটা করে যোগ করছি, ঠিক আছে? আচ্ছা, কোশ্চেনটা একটু দেখি। অবশ্যই। অ্যারের সবগুলো চলকের যোগফল নির্ণয়ের সি প্রোগ্রাম দেখো। হয়েছে। আচ্ছা, অন্য কারো কোনো কনফিউশন থাকলে বলো, সমস্যা নাই। আচ্ছা, যদি না থাকে তাহলে আমরা অ্যারের লাস্ট প্রবলেমে চলে যাই। অ্যারের লাস্ট প্রবলেম কি? হ্যাঁ, অ্যারের লাস্ট প্রবলেম, ঠিক আছে? না, লাস্ট প্রবলেম না, দুইটা প্রবলেম আছে। তো দুইটাই আসলে একই রকমই, এবং এগুলা আমরা লুপ দিয়ে কিন্তু আগে করছি, বাট এখন অ্যারেটা ইনক্লুডেড হবে। এবং ফার্স্ট পার্টটা অ্যাজ ইউজুয়াল একই রকম, বাট এবার হচ্ছে এন সংখ্যক ইনপুটের অ্যারে থেকে কয়টা জোড় আছে আর কয়টা বেজোড় বের করতে বলছে। তো আমরা জোড় বেজোড় বের করার জন্য একটা জোড়ের কাউন্টার বের দিছি আর একটা বেজোড়ের কাউন্টার দিছি। জোড় পাইলে কাউন্টারের ভ্যালু এক এক কাউন্ট করব, আর বেজোড় পাইলে এক এক করে কাউন্ট করব। ফার্স্টে কয়টা ভ্যালু নিতে হবে সেটা ইনপুট নিছি, তারপর হচ্ছে অ্যারেটাকে ডিক্লেয়ার করছি। জোড় বেজোড় যেহেতু, সেহেতু অবশ্যই ইন্টিজার, ফ্লোট নাই, কোনোই অপশন নেই, ঠিক আছে? জোড় বেজোড়, তাই না? একটা ছোট্ট কথা বলি, ফ্লোটের ক্ষেত্রে তুমি হচ্ছে মডিউলাস সাইনটা ইউজ করতে কিন্তু পারবা না, ঠিক আছে? ভগ্নাংশের কে মানে ভাগশেষ, এটা হয় না, ঠিক আছে? আচ্ছা, সো জোড় বেজোড় যেহেতু মডুলাস ইউজ করবো, সো আমরা ইন্টিজারই নিচ্ছি। এবং এখানে ইনপুট নিয়ে নিচ্ছি i0 থেকে n এর আগ পর্যন্ত, স্ক্যান এ %d আর i। সো ইনপুট গুলা নিয়ে নেওয়া শেষ। এমন লুপটা চলতে থাকবে, ইনপুট গুলা নিতে থাকবে, ইনপুট গুলা নিয়ে নেওয়া শেষ হয়ে যাবে। আচ্ছা, এরপর আমার রেজাল্টের লুপটা, মানে মেইন যে লুপটা, এই পর্যন্ত তো কমনই অনেকটা। মেইন লুপটাতে চলে যাই এবং মাত্র 3-4 লাইনের একটা লুপ। লুপটাতেও আমার 0 থেকে n এর আগ পর্যন্ত জেনারেট করতে হবে। সো i0 থেকে n এর আগ পর্যন্ত। এরপর বলবো যে ইফ এর আই, মানে আই এর ভ্যালু যেটাই আসুক, সেটা সেটা যদি 2 দ্বারা বিভাজ্য হয়, ইফ এর আই মডুলাস 2 ইজ ইকুয়ালস টু 0, 2 দ্বারা যদি বিভাজ্য হয়, তাহলে জোড় সংখ্যা একটা বেড়ে গেল, ইভেন প্লাস প্লাস। আর যদি সেটা না হয়, তার মানে এলস, অড সংখ্যা একটা বেড়ে গেল, বেজোড় সংখ্যা এক বেড়ে গেল, অড প্লাস প্লাস, রাইট?
সো এই তো বেজোড় হইলে অড প্লাস প্লাস হবে, আর জোড় হইলে ইভেন প্লাস প্লাস হবে। প্রোগ্রাম কিন্তু শেষ। লুপটা এভাবেই চলতে থাকবে। মানে তাহলে কি, অ্যারে আই এর প্রত্যেকটা পসিবল ভ্যালুই আসবে। সো অ্যারের প্রত্যেকটা ভ্যালুকেই চেক করা হবে, ঠিক আছে? সো প্রত্যেকটা ভ্যালুর জন্য হয় ইভেন প্লাস প্লাস হবে, নাহলে অড প্লাস প্লাস হবে। ইফ এলস তো কোনো না কোনো একটা তো হবেই, ইফ এলস এর কোনো না কোনো একটা তো কাজ করেই। আচ্ছা, সো যখন আমার হিসাব শেষ তখন আমি জাস্ট প্রিন্ট করে দেব যে ইভেন এর নাম্বার হলো এত, অড এর নাম্বার হচ্ছে এত। ইভেন লাস্টে ইভেন ইজ ইকুয়ালস টু পার্সেন্টেজ ডি, এখানে ইভেন এর নাম্বারটা দেব, আর অড ইজ ইকুয়ালস টু পার্সেন্টেজ ডি, মানে অড কয়টা সেই নাম্বারটা দেব। বোঝা গেছে? এই আগের পেজটা একটু দেখি। হ্যাঁ শিওর ভাইয়া। যে কোনো লাইনে প্রবলেম হলে বলো ভাইয়া। হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে। সো ইভেন প্লাস প্লাস অড প্লাস প্লাস মানে কাউন্ট করা কিন্তু শেষ। সো প্রিন্ট করলাম এখন ইভেন যে কয়টা আছে, ইভেন ইজ ইকুয়ালস টু ইভেন এর নাম্বার, আর অড ইজ ইকুয়ালস টু অড এর নাম্বার, ঠিক আছে? তো আমরা আমাদের লাস্ট প্রোগ্রাম, অ্যারের লাস্ট প্রোগ্রামে চলে যাচ্ছি, প্রোগ্রাম 64। n সংখ্যক ইনপুটের একটা অ্যারে হবে, তুমি সবচেয়ে ছোট সংখ্যাটা নির্ণয় করবে। n সংখ্যক ইনপুটের অ্যারে এর মধ্যে সর্বাপেক্ষা ছোট সংখ্যাটি নির্ণয়ের প্রোগ্রামটা লেখো, ঠিক আছে? তো যেহেতু মানে সংখ্যা বলছে আর ইন্টিজার নিয়ে কিছু বলা নাই, ফ্লোটেই ইনপুট নেব, এটা খুবই সোজা কথা। আর হচ্ছে যেহেতু পজিটিভ বলে নাই, তাহলে আমাদের এরকম কিন্তু একটা প্রোগ্রাম আমরা করছিলাম। আমরা ফার্স্ট সংখ্যাটা যখন পাইছি বা ফার্স্ট সংখ্যাটা যখন ইনপুট নিছি, তখন সেটাকেই আমরা মিনিমাম ধরে নিছি, কারণ তখন তার চেয়ে ছোট তো কোনো কিছু নাই। যখন তুমি একটা ইনপুট নিছো তখন ওইটাই মিনিমাম। আর তারপরে তুমি অ্যাকচুয়ালি 2 নাম্বারটা যখন ইনপুট নিবা তখন ফার্স্টের সাথে কম্পেয়ার করবা, 3 নাম্বারটা যখন ইনপুট নিবা ফার্স্টের সাথে কম্পেয়ার করবা, মানে এভাবে কম্পারিজনটা পরে। বাট ফার্স্টটা যখন ইনপুট নিছি ওইটাই মিনিমাম, ওইটাই ম্যাক্সিমাম, এটা তো একদম শিওর আমরা, তাই না? তারপরে গুলোর ক্ষেত্রে আমরা হিসাব করবো, সমস্যা নেই। তো ফার্স্টে যেহেতু n সংখ্যক, আবারও আমি ফার্স্টে n এর ভ্যালুটাকে ইনপুট নিয়ে নিলাম। n এর ভ্যালুটাকে ইনপুট নিয়ে নিলাম, ঠিক আছে? তারপর অ্যারেটাকে তো ডিক্লেয়ার করতে হবে, তাহলে ফ্লোট অ্যারে n ডিক্লেয়ার করলাম, এবং একটা ছোট্ট জিনিস ডিক্লেয়ার করলাম, মিনিমাম। মিনিমাম ভ্যালুটা রাখার জন্য একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম, ঠিক আছে? আমার তো মিনিমামটাই বের করতে হবে, তো সেটা রাখার জন্য একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম। তারপর হচ্ছে এই অ্যারের ফার্স্ট এলিমেন্টটা আমরা গ্রহণ করব, কারণ ফার্স্ট এলিমেন্টটা গ্রহণ করতে হবে একটু আলাদাভাবে, কারণ ফার্স্টের মানে দেখো কি হবে। ফার্স্টেরটা যখন আমরা গ্রহণ করব, ঠিক আছে? আচ্ছা, গ্রহণগুলো আসলে একসাথেও করা যায়, ভাই এখানে একসাথেই লিখছে, তো সেটা আলাদাভাবে গ্রহণ করা যেত, ওইটা অত মেজর কোনো কেস না। এখানে যেটা করছি সেটাও রাইট। সো ফার্স্ট ইনপুট গুলো সব একসাথে নিয়ে নিছি, ঠিক আছে? ইনপুট গুলো সব একসাথে নিয়ে নিছি, এই যে দেখো ইনপুট গুলো নিয়ে নিছি। i 0 থেকে n এর চেয়ে কম, scanf, অবশ্যই ফ্লোট পার্সেন্টেজ f, এম্পারসেন্ড এর i, ঠিক আছে? সো ইনপুট গুলা নিয়ে নিছি, আগে ইনপুট গুলা গ্রহণ করা শেষ হোক, ঠিক আছে?
গ্রহণ করা যখন শেষ হইলো তখন আমি ফার্স্ট ভ্যালুটা তো স্পেশাল, ফার্স্ট ভ্যালুটা বলছিলাম কি স্পেশাল। সো ফার্স্ট ভ্যালুটাকে বললাম যে মিনিমাম ইজ ইকুয়ালস টু অ্যারের ফার্স্ট ভ্যালু, মানে অ্যারে জিরোটাই হলো মিনিমাম। আমরা কম্পেয়ার বা লুপে কম্পেয়ার করবো অ্যারে 1 থেকে, ঠিক আছে? বাট অ্যারে 0 সেটা মানে সেটা তো ফার্স্ট ভ্যালু, সো সেটাই মিনিমাম, সেটাই ম্যাক্সিমাম। আর হচ্ছে পরে আমার লুপটা শুরু হবে মানে অন্যান্য অ্যারের অন্যান্য এলিমেন্ট গুলা, অ্যারে 1, অ্যারে 2, অ্যারে 3 সেগুলাকে যখন চেক দেব তখন কি এবার 0 কিন্তু আমার অলরেডি হিসাব করা শেষ। সো 0 থেকে স্টার্ট করার দরকার নাই, 1 থেকে n এর আগ পর্যন্ত হিসাব করলেই হবে। 0 থেকে হিসাব করার প্রয়োজন নাই এবার, তাই না? কারণ 0 তে তো আমরা হিসাব করেই ফেলছি, 0টাকে হিসাব করে বলছি ওকে ফাইন, এখন পর্যন্ত ওইটাই মিনিমাম। এখন তাহলে অ্যারে 1 থেকে n এর আগ পর্যন্ত ভ্যালু জেনারেট করা যাবে। আমরা বলবো যে যদি অ্যারে i এটা মিনিমামের চেয়ে ছোট হয়, যেমন অ্যারে 1 সেটা যদি মিনিমামের চেয়ে ছোট হয় তাহলে মিনিমামকে আপডেট করতে হবে। তাহলে মিনিমামকে ওই যে ছোট ভ্যালু এটাই তো ছোট, সো ছোট ভ্যালুটা মিনিমামের মধ্যে রেখে দিলাম, রাইট? এটা অ্যারে i, মাইনাসের মতো লাগতেছে বাট এটা অ্যারে i, ঠিক আছে? থার্ড ব্র্যাকেট। তো সোজা কথা, কোন ভ্যালু যদি মিনিমামের চেয়ে ছোট হয় মিনিমামটাকে আপডেট করে দিলাম, মিনিমামের মধ্যে ছোট ভ্যালুটাকে রেখে ফেললাম। আর যদি বড় হয় তাহলে আমার কিছুই করা দরকার নেই, ঠিক আছে? বড় হইলে তো আমার মিনিমামের মধ্যে রাখতে হবে না। সো এই ঘটনাটাই 1 থেকে n এর আগ পর্যন্ত মানে 0 বাদে অন্যান্য এলিমেন্ট যেগুলো আছে সবগুলোর ক্ষেত্রে এই কাজটাই হোক, আমার লুপটা ওইভাবেই শেষ হোক, মানে প্রত্যেকটার ক্ষেত্রে একই কাজ হোক, ঠিক আছে? যদি ভ্যালুটা মিনিমামের চেয়ে ছোট হয় মিনিমামটাকে আপডেট করে দিলাম। তারপর ফাইনালি লোয়েস্ট ইজ ইকুয়ালস টু পার্সেন্টেজ 0.2f। এখানে হলো এটা তো ভ্যালু, এটা তো ভ্যালুকে ইন্ডিকেট করে, ভ্যালুটা হবে মিনিমামের ভ্যালু, ঠিক আছে? মিনিমামের ভ্যালুটাকে প্রিন্ট করে দেবো। সো আমার কিন্তু মিনিমাম ভ্যালুটা হয়ে গেছে। সো সিমিলার একটা আছে ম্যাক্সিমামটা, n সংখ্যক ইনপুট নাও, ম্যাক্সিমামটা প্রিন্ট করো, সেটা তোমরা নিজে করতে পারবা। ফ্লোচার্ট অ্যালগরিদমের কোনো প্রয়োজন নেই এর ক্ষেত্রে। মানে এমসিকিউ বাদে আমি কোড আসার সম্ভাবনাও 0 বলে মনে করি, এমসিকিউ আর 1-2 নাম্বার কোশ্চেন বাদে। তারপরেও বইয়ে আছে, সব বইয়েও কিন্তু নাই, এরে দিয়ে খুব ডিটেইলস সব বইয়েও কিন্তু নাই, কিছু কিছু বইয়ে অল্প অল্প আলোচনা করছে। আর তারপরেও আমরা মোটামুটি একটা গোছানো আলোচনা ইনশাআল্লাহ করতে পারছি। আমরা অ্যাকচুয়ালি মজা পাওয়া ফাংশনে, নেক্সট টপিকটা ছিল ফাংশন, এবং আমার ইচ্ছা ছিল একটু দেখাবো, মানে ইচ্ছা ছিল একটু দেখানো হবে না, কিন্তু জাস্ট ছোট্ট একটা হিন্ট দিয়ে রাখবো। পরের দিনের ফাংশন এবং পয়েন্টার একসাথেই হয়ে যাবে ইনশাআল্লাহ। আগামী দিন ফাংশন এবং পয়েন্টার আসলে অ্যারে, কিন্তু একটু একটু ভালো অ্যারে আর কি, ঠিক আছে? আর পয়েন্টারে গিয়ে তোমরা এর গুরুত্বটা বুঝতে পারবা। আচ্ছা, কেন এম্পারসেন্ট না দিলে কাজ করে না সেটা বুঝতে পারবা। আচ্ছা যাই হোক, ম্যাক্সিমামটা নিজে করবা। সো এই পর্যন্ত তো বোঝা গেছে, বোঝা গেছে? আচ্ছা জি ভাইয়া। আচ্ছা, তোমরা কি একটা জিনিস খেয়াল করছো, ইন্ট মেইন এটা না দিয়ে অনলি মেইন দিয়ে প্রোগ্রাম চালাইলেও প্রোগ্রাম চলে, মানে মেইনের আগে কোনো কিছু না থাকলেও প্রোগ্রাম চলে, এটা কি কখনো খেয়াল করছো? জাস্ট একটা হিন্ট দেবো, আমার কাছে বেশ কয়েকটা লেখা আছে বাট একটা হিন্ট দেবো। তোমরা কি কখনো খেয়াল করছো ইন্ট মেইন না দিয়ে অনেক সময় ডাইরেক্ট মেইন দিয়ে বইয়ে ইউজ করে, মেইন তারপর ব্র্যাকেট তারপরে আবার স্কোপ, মানে এভাবে ইউজ করে, দেখছো কখনো? না ভাইয়া। এটা এইভাবে ইউজ করা হয়, ঠিক আছে? মানে মেইনের আগে যে ইন্ট দিতেই হবে এরকম কোনো বাধ্যবাধকতা নাই। বাট আমরা খালি না রেখে অ্যাকচুয়ালি এই ফাংশনটা একটা ইন্টিজার টাইপের ফাংশন বলি। ইন্টিজার টাইপের ফাংশন কি সেটা আমরা একটু পরে জানবো। বাট অ্যাকচুয়ালি আগে ইন্টটা ইউজ না করেও অনেক বই করতে পারে, এবং সেটা ভুল না। মানে মেইনের আগে কিছু নাই আর ব্র্যাকেটে কিছু নাই,
সো এটাকে অনেক সময় এইভাবে রিপ্রেজেন্ট করা যায়, এইটাকেই, এই পার্টটাকেই এইভাবে রিপ্রেজেন্ট করা যায়। সেটা হচ্ছে মেইনের আগে কিছুই নেই, তার মানে ভয়েড, তারপর মেইন, তারপর ব্র্যাকেটে কিছুই নেই, ভয়েড, কিছু না থাকে মানে ভয়েড। সো এই যে ইন্ট মেইন যেটা আমরা বলছি, অনলি মেইনও একই কথা, আর অনলি মেইন যে কথা, ভয়েড মেইন ভয়েড একই কথা, ঠিক আছে? এবং এটা অ্যাকচুয়ালি পারফেক্ট, ঠিক আছে? ভয়েড মেইন ভয়েড এটা অ্যাকচুয়ালি পারফেক্ট, বাট তোমাদের বইয়ের গুলাও তো ফলো করতে হবে, সো তোমরা ইন্টিজার দিয়ে করবা। এবং সেটার একটা সুবিধাও আছে, ওই যে রিটার্ন জিরো কথাটা ইউজ করতে পারি, ইন্ট মেইন দিলে রিটার্ন জিরো কথাটা আমরা ইউজ করতে পারি, এবং রিটার্ন জিরো দিয়ে তো প্রোগ্রাম ইন্ট করতে পারি আমরা, সো এটা একটা অ্যাডভান্টেজ। সো অ্যাকচুয়ালি এটা ভয়েড মেইন ভয়েড মানে কিছুই নাই, মানে এখানে কিছুই নেই, সো কিছু নাই যে, সেটাকে আমরা ভয়েড কথাটা দিয়ে রিপ্রেজেন্ট করছি। সো এখন থেকে আমি যেহেতু ফাংশনে চলে আসছি, সো ফাংশনের মেইন তো একটা ফাংশন, সো সেটার অরিজিনাল ফর্মটা আমার ইউজ করা উচিত। সো আমি এখন ইন্ট মেইন আর ব্র্যাকেটটা ইউজ না করে অরিজিনাল ফর্ম ভয়েড মেইন ভয়েড এই কথাটা ইউজ করব, ঠিক আছে? আচ্ছা, সো আমি এই দুইটা জিনিস দিছি, সেটা হচ্ছে দুইটা হেডার ফাইল দিছি। হেডার ফাইলের মধ্যে অনেক ফাংশন আছে, যেমন স্ক্যানএফ, তারপরে প্রিন্টএফ, তারপরে লুপ গুলার সিনট্যাক্স সবকিছুই আছে, ঠিক আছে? এখন আমি ইন্ট মেইন না দিয়ে ভয়েড মেইন ভয়েড একই কথা, তুমি ইন্ট মেইন দিলেও সমস্যা নেই। সো ইন্টিজার n একটা নিলাম ইন্টিজার, পরে সেটাকে গ্রহণ করলাম স্ক্যানএফ দিয়ে, তারপর সেটাকে প্রিন্ট করলাম প্রিন্টএফ দিয়ে, তারপর হচ্ছে যেহেতু কনায়ও দিছি গেট সিএইচ দিয়ে প্রোগ্রামটা শেষ করার আগে একটা গেট সিএইচ দিলাম, ঠিক আছে? প্রোগ্রামটা শেষ করলাম। রিটার্ন জিরো না দেওয়াটা বেটার হইতো, যেহেতু ভয়েড দিছি, না দেওয়াটা বেটার হইতো। তো এখানে আমি যেটা বুঝাইতে চাইছি, খুবই সিম্পল একটা প্রোগ্রাম বলছি, কিন্তু এখানে আমি কিছু একটা বুঝাইতে চাইছি, নিশ্চয়ই বুঝাইতে চাইছি হচ্ছে, তুমি যখন গেট সিএইচ ফাংশনটা ইউজ করতে চাচ্ছ, তোমার অবশ্যই হেডার ফাইলটা অ্যাড করতে হচ্ছে onio.h। onio.h এই হেডার ফাইলটা যখন অ্যাড করতে চাচ্ছ, অ্যাড করতেই হবে, তুমি যদি গেট সিএইচটাকে ইউজ করতে চাও, তোমার কনায়োটাকে অ্যাড করতেই হবে। তার মানে হচ্ছে গেট সিএইচ কিন্তু একটা ফাংশন, যেহেতু ব্র্যাকেট আছে, ঠিক আছে? সেমিকোলন দিতে ভুলো না গেট সিএইচ এর পর। সো এটা কিন্তু একটা ফাংশন, সো কোনো ফাংশনকে যদি তুমি ইউজ করতে চাও, তাহলে অবশ্যই প্রোগ্রামটা শুরুতে সেই ফাংশনটাকে উল্লেখ করতে হবে। হয় তুমি সেই ফাংশনটাকে ডাইরেক্ট উল্লেখ করবা, অথবা সেই ফাংশনটা আছে এরকম হেডার ফাইলকে উল্লেখ করবা। বাট তোমার ফাংশনটা উল্লেখ মানে এই ফাংশনটা ইউজ করার আগে এটা যে আছে পৃথিবীতে, যে এটার অস্তিত্ব আছে, সেটা তোমাকে কিন্তু উল্লেখ করতে হবে, রাইট? সিমিলারলি এখানে স্ক্যানএফ, সো স্ক্যানএফ, এখানে প্রিন্টএফ, এগুলা যদি ইউজ করতে চাও, তোমার এই যে এগুলার অস্তিত্ব প্রকাশ করতে হবে আগে, ইনক্লুড stdio.h দ্বারা। তো আমরা আজকে ছোট্ট একটা হিন্ট দেখলাম যে একটা ফাংশনকে যদি আমরা ইউজ করতে চাই, তাইলে প্রোগ্রামটা শুরুর আগে, এটাই যদি আমি stdioটা লাস্টে দিতাম, দেখতে প্রোগ্রাম কাজ করে না। তার মানে এটা ইউজ যেখানে হয়েছে তার আগে অবশ্যই ফাংশনটা, যেমন স্ক্যানএফ ফাংশন, প্রিন্টএফ ফাংশন, গেট সিএইচ ফাংশন, সেগুলোর অস্তিত্ব একটু প্রকাশ করে নিতে হবে। কথা বোঝা গেছে? খুবই সহজ কথা, তাই না? জি ভাইয়া। তো এটা খুবই সহজ কথা, বাট খুবই ইম্পর্টেন্ট কথা, নেক্সট দিনই বুঝতে পারবা। ভাইয়া হ্যাঁ বলো। শুধু মানে গেট সিএইচ ইউজ না করে শুধু যদি ওইখানে যদি শুধু ডিক্লেয়ার করা হয়, তাহলে কি মানে প্রবলেম হবে? কনায়োটা না দিয়ে অনলি গেট সিএইচ, মানে হচ্ছে একবার একটা প্রোগ্রামে দেখেছিলাম যে আপনি গেট সিএইচ ইউজ না করে শুধু conio.h টা ইউজ করেছিলেন, এই কারণে জিজ্ঞেস করলাম। এটা তো মানে বেসিক, ঠিক আছে? এটা দিলে কোনো ঝামেলা নাই। যেমন stdio, সেটার মধ্যে scanf আছে, printf আছে, আরো অনেক কিছু আছে, সবগুলা তো তুমি ইউজ করতেছো না। সো এগুলা তো তুমি মানে হেডার ফাইল তো অনেক আছে, তুমি হেডার ফাইল যত ইউজ করো সমস্যা নাই, মানে তুমি বেসিক গুলাকে উল্লেখ করলা। বাট আমি যেটা বলতেছি, তুমি যদি গেট সিএইচ ইউজ করো, তাহলে সেটার অস্তিত্বকে আগে প্রকাশ করে দিতে হবে, করতেই হবে।
বাট এটা যদি ইউজ না করো তাহলে তুমি এটাকে মানে প্রকাশ করতেও পারো, নাও করতে পারো, ঠিক আছে, সেটা তোমার ইচ্ছা। বাট তুমি যদি গেট সিএইচ টা ইউজ করতে চাও তাহলে কিন্তু কনায়োটা করতেই হবে। আধুনিক সি প্লাস প্লাসে গেট সিএইচ সেটা কিন্তু এসটিডিআই এর মধ্যেই, মানে এইটার একটা ভার্সন অ্যাকচুয়ালি অ্যাড করা হয়েছে, গেট ক্যার। সো ওইটা নিয়ে আমরা কথা বলবো না। সো সি প্লাস প্লাসে একটু অ্যাডভান্টেজ পাওয়া যায়, বাট অরিজিনাল সিতে গেট সিএইচ সেটা অবশ্যই কনায় অ্যাড করতেই হবে। এবং আমরা ছোট্ট একটা এক্সাম্পল দেখি যে আমরা কোন একটা ফাংশন মানে আন্দাজে ইউজ করলে আমাদের কাজ করে কিনা, ঠিক আছে? আচ্ছা, তো চলো আমরা দেখে ফেলি। এইটাই খুবই ছোট একটা প্রোগ্রাম। ধরো যে মেইন ফাংশনটা স্টার্ট করে দিলাম, এখন ভয়েড মেইন ভয়েড দেবো, ঠিক আছে, যেহেতু ফাংশনে চলে আসছি, সো অরিজিনাল ফরম্যাট ইউজ করা উচিত, ভয়েড মেইন ভয়েড, ঠিক আছে। সো এখানে জাস্ট একটা ইন্টিজার নিলাম n, তারপর সেটাকে স্ক্যান করলাম, তারপর সেটাকে প্রিন্ট করলাম, ঠিক আছে। যেহেতু ভয়েড দিছি মানে তো রিটার্ন জিরো ইউজ করলাম না, ইন্টিজার হইলে রিটার্ন জিরো। এই যে রিটার্নের পর জিরো কথাটা আছে, জিরো যে একটা ইন্টিজার, সেটাই অ্যাকচুয়ালি এখানে বোঝানো হয় যে রিটার্নে আমরা ইন্টিজার ইউজ করবো নাকি কিছু। আমি রিটার্নে কিছু ইউজ করব না, সেজন্য ভয়েড লিখছি, ঠিক আছে। তারপরে আমি দিলাম হেডার ফাইলটা ইনক্লুড করলাম, ঠিক আছে, stdio.h, হেডার ফাইলটা পরে ইনক্লুড করলাম, প্রোগ্রাম চালাইতে চাইলাম। আচ্ছা, এখানে তো হইছে, মানে stdio.h এটাকে অটো ধরে, মানে গেট সিও এটাকে অটো ধরে, মানে এটাকে বেসিক ধরে ফেলে, ঠিক আছে, এটা একটু হয়ে গেছে সেই জন্য। আচ্ছা, আমরা কনায়ও এক্সাম্পলটা সেই জন্যই নিয়ে আসছিলাম। আচ্ছা, কনায়টার ক্ষেত্রে দেখি, গেট সিএইচ টা আগে দেখি, get ch, এটা অটো দিলে তো মানে ঝামেলা, ঠিক আছে। আচ্ছা, তারপরে আমরা চেক করি ইনক্লুড, কনায়টা পরে দিলাম। প্রোগ্রামটা চলার কথা না আমার যতদূর আমি জানি, না প্রোগ্রামটা তো ঠিকই চলছে, ওয়েট করতেছে একটা ভ্যালুর জন্য। আচ্ছা, হেডার ফাইলটা একটু অন্যরকম। আচ্ছা, যাই হোক, সো এটা চলছে কারণ হচ্ছে কম্পাইলার গুলা এখন খুবই স্ট্রং, সেই জন্য চলছে। নর্মাল আগের কম্পাইলার গুলা হইলে এটা কোনোভাবেই চলতো না, ঠিক আছে। এখন তুমি জাস্ট প্রোগ্রামটা লিখলেই কিন্তু হয়ে যাচ্ছে, তোমার হেডার ফাইল না দিলেও হয়ে যাচ্ছে, কারণ ওরা হেডার ফাইল গুলাকে অ্যাকচুয়ালি ধরে ফেলে যে আছে। দেখো, আমি জাস্ট এতটুকু দিলেও প্রোগ্রাম চলতেছে, কারণ এখনকার কম্পাইলার গুলা স্ট্রং, ঠিক আছে। বাট অ্যাকচুয়াল সি এর অরিজিনাল নিয়ম অনুযায়ী তুমি গেট সিএস দিলেও চলতেছে। অরিজিনাল নিয়ম অনুযায়ী কিন্তু তুমি এতটুকু দিলে প্রোগ্রাম ইনকমপ্লিট, ঠিক আছে। বাট এখনকার কম্পাইলার গুলো অনেক স্ট্রং বলে আমরা অ্যাকচুয়ালি কম্পাইলার তাহলে টেস্ট করলাম, স্ট্রেংথ কম্পাইলার গুলো অনেক স্ট্রং বলে এটা কোনো ঝামেলা করে নাই, ঠিক আছে। আচ্ছা, সো মানে যেটা বুঝাইতে চাইছি অ্যাকচুয়ালি, মানে স্ক্রিন শেয়ার করে সেটা অ্যাকচুয়ালি বোঝানো হলো না, বাট মানে ধরো যে যেই ফাংশনটা ইনক্লুডের মধ্যে নাই, যেমন ধরো যে জাস্ট একটা ফাংশন ধরো যেটা নাই, আমরা এটাকে একটু সুন্দর ফর্মে নিয়ে আসি। ধরো যে একটা ফাংশন নাই, ধরো যে ফাংশনটার নাম হচ্ছে জিসিডি, জিসিডি ফাংশন, ডাইরেক্ট জিসিডি বের করে দিবে। এই ফাংশনটা চালু করলে ডাইরেক্ট জিসিডি বের করে দিবে, এরকম ধরো একটা ফাংশন। এই ফাংশনটা কিন্তু stdio.h এর মধ্যেও নাই, conio.h এর মধ্যেও নাই, ঠিক আছে। তো এখন এখন দেখো, আমি এই যে চালু রান করার চেষ্টা করলাম, রান করে না, রান করে না, রান করে না, কারণ আমি তো সেটা হেডার ফাইলে তো নাই, এমনকি কম্পাইলারও জানে না এটা যে জিসিডি বের করে দিবে, কম্পাইলারও জানে না। মানে আমি এটাই পয়েন্টটা মেক করতে চাইছিলাম,
কম্পাইলার যদি না জানে যে এই ফাংশনটা কি, তাহলে প্রোগ্রামটা রান করবে না। এই যে দেখো রান করতে চেষ্টা করতেছি, প্রোগ্রামটা রান করতেছে না, দেখছো? তো এটাই মেক করতে চাইছিলাম যে একটা ফাংশন, ধরো যে গেট সিএইচ আগে থেকেই ওর প্রোগ্রামে দেওয়া আছে, কম্পাইলারের মধ্যে দেওয়া আছে, যে গেট সিএইচ দেখলেই বুঝে নিবা যে এটা এই জিনিস এই কাজ করে, স্ক্যানএফ দেখলেই বুঝে নিবা এটা এই কাজ করে। কিন্তু যদি বুঝতে না পারে তাহলে কি করবে? তাহলে প্রোগ্রাম রান করবে না। সো আমার কি করতে হবে? এটা তো আমার বানানো একটা ফাংশন। সো এই ফাংশন কি কাজ করবে না কাজ করবে সেটা আমার প্রোগ্রামটা স্টার্ট হওয়ার আগে এই পার্টে বলে নিতে হবে। তো আমরা নেক্সট দিন এই যে আমাদের নিজেদের একটা ফাংশন, এই যে জিসিডি ফাংশনটা আমাদের নিজেদের একটা ফাংশন, সেটা যেহেতু কোথাও নাই, তো আমরা সেটা বলে নেব এই পার্টে শুরুর আগে। এই প্রোগ্রামের মেইন বডিটা হওয়ার আগে আমরা বলে নেব যে এই ফাংশনটা কি করবে না করবে, এবং এটাই আমাদের ফাংশনের কাজ। আমরা বেশ কয়েকটা এক্সাম্পল দেখব এবং ইনশাআল্লাহ পয়েন্টার নিয়ে আমি খুবই ছোট করে আলোচনা করব। মেইনলি নেক্সট দিনের পড়াটা হচ্ছে ফাংশন, ঠিক আছে? সো আজকে এই পর্যন্তই। আমাদের নেক্সট দিনের কাজ হচ্ছে এতটুকু এতটুকু পারা। এখানে অ্যাকচুয়ালি দুইটা তিনটা লাইন হবে, দুইটা তিনটা না, 5টা 6টা লাইন হবে। এই 5টা 6টা লাইন শেখা হচ্ছে আমাদের নেক্সট দিনের টার্গেট, ঠিক আছে? ভাইয়া গ্রুপ নিয়ে কিছু বলবেন? হ্যাঁ, গ্রুপ নিয়ে বলবো। গ্রুপটা হচ্ছে আমি তোমাদেরকে বলে দিচ্ছি গ্রুপগুলো কি হবে। আর হচ্ছে তোমরা মঙ্গলবার দিতে চাইছো, সো নেক্সট মঙ্গলবার এটা জমা দিবা। আর হচ্ছে হ্যাঁ, গ্রুপ হচ্ছে গ্রুপ 1 হচ্ছে রেহনুমা, রাফা, শ্রাবন্তী, উৎপল, ঠিক আছে? আচ্ছা, গ্রুপ 2 হচ্ছে নসীন, নুজাবা, জান্না, আর হচ্ছে রেজওয়ানা, ঠিক আছে? আর হচ্ছে এখানে গ্রুপে প্রমির নামটা অ্যাড করা হয়নি শুরুতে, তাহলে গ্রুপ 2 তে প্রমিও থাকবে, ঠিক আছে? সো গ্রুপ 2টা হচ্ছে নৌশিন, নুজাবা, জান্না, রেজওয়ানা, আর হচ্ছে প্রমি। আর গ্রুপ 3 হচ্ছে জান্নাত, শ্রাবণ, সুভাষ, আর হচ্ছে তায়েবা, ঠিক আছে? তোমরা হচ্ছে নিজেদের মধ্যে আলোচনা করে একটা একটা রেজাল্ট আমাকে দিবা, ঠিক আছে? এই তো, মানে অ্যাকচুয়ালি তোমরা এগুলা নিয়ে আলোচনা করো নিজেদের মধ্যে, সেটার জন্যই কিন্তু দেওয়া। আর হচ্ছে এটা অবশ্যই ভালো মতো করার চেষ্টা করবা, কারণ হচ্ছে বোর্ডের জিনিস দেখবা যে পরীক্ষা, স্কুলের পরীক্ষাতে কলেজের পরীক্ষাতে এগুলো দিয়ে দিছে, টেস্টে এগুলো আসছে, এমনকি দেখবা যে নেক্সট বছর বোর্ডেও এই টাইপের জিনিস আসছে। সো ম্যাক্সিমাম বোর্ডের জিনিস, 90% বোর্ডের জিনিস জাস্ট একটু বুঝাই দিছি, ঠিক আছে? খুব ভালো করে প্রত্যেকেই, ভাইয়া হ্যাঁ বলো, প্রত্যেকেই অ্যাটেন্ড করে এটা করার চেষ্টা করবা, ঠিক আছে? হ্যাঁ বলো। আগের ক্লাসের রেকর্ডিংটা একটুখানি দিয়ে দিয়েন। আগের ক্লাসের রেকর্ডিং কিন্তু আমি আপ দিয়ে দিছি, মানে তোমাদেরকে আলাদা করেও দিয়ে দিছি। আচ্ছা ঠিক আছে, তাও দিয়ে দেবো না, আজকেরটাও এখনই আপ দিয়ে দিচ্ছি, ঠিক আছে? সো এই পর্যন্তই আজকে, কেমন? আর আজকে একটু কঠিন আসসালামু জিনিস পড়াইলাম, মাইন্ড টাইন্ড করো না। এটা আসলে মানে বইয়ে যেটা আছে সেটা বাজেভাবে পড়াইতে কখনো মন চায় না, ঠিক আছে? সো একটু ভালো মতো পড়াইতে গেলে এই টপিকটা একটু কঠিন। অ্যারে টপিকটা আসলে, অ্যারে আর পয়েন্টার এই দুটা টপিক একটু কঠিন, ঠিক আছে? সো মানে মেইনটেইন করো না। আর হচ্ছে এটা নিয়ে বেশি সমস্যা নাই। মাথা নষ্ট করারও দরকার নাই। এটা নিয়ে অনেক বেশি টাইম খাটাইতে হবে সেটা না। আমি যেগুলা প্রবলেম দেখাই দিছি জাস্ট সেগুলাই যদি দেখো তাইলেই এনাফ। তাইলেই দেখবা যে বইয়ে যেগুলা দু একটা এক্সট্রা আছে সেগুলো একদম ক্লিয়ারলি বুঝতে পারতেছো, এবং সেটাই কিন্তু আমাদের টার্গেট। বই অবশ্যই পড়তে হবে, বাট বই পড়াটা মানে পানির মতো ইজি যাতে হয় সেটাই অ্যাকচুয়ালি টার্গেট নিয়ে শুরু থেকে ওইভাবেই আগাইছি। তো যাই হোক, তোমরা বই দেখবা একটু, আর হচ্ছে পরীক্ষার শুরুর আগে বইয়ের ভাইয়া প্রেশার দিচ্ছি না। এই যে পরীক্ষা সাইজ অফ অপারেটর, তারপর হচ্ছে বিটওয়াইজ অপারেটর, এগুলোর কি করব? সাইজ অফ অপারেটর নিয়ে কিন্তু হালকা কথা বলছি, যখন হচ্ছে মানে কোনটা কত বাইটের, মানে কোন টাইপের ভ্যারিয়েবল, যেমন ইন্টিজার কত বাইটের, এটা নিয়ে কিন্তু কথা বলছি। তোমাকে আমি ওই জায়গাটা দিয়ে দেবো না, ওই জায়গাটা দিয়ে দেবো না। আর বিটওয়াইজ অপারেটর এটাও খুবই ছোট্ট একটা টপিক, খুবই ছোট্ট একটা টপিক, এবং এইটা আসলে তোমরা পারো।
মানে অরিজিনালি তোমরা পারো, বাট সেটাকে প্রোগ্রামের মতো করে একটু বলতে হবে। সো এটা খুবই ছোট একটা টপিক, এবং আমাদের ছোট দুইটা টপিক বাকি, একটা হলো পয়েন্টার আর একটা হচ্ছে বিটওয়াইজ অপারেটর। এই দুইটা একদম কম টাইম লাগবে। আর হচ্ছে ফাংশন একটু বড় টপিক বাকি, আর একটা আছে স্প্রিং। এটা আসলে টপিকটা অনেক বড়, কিন্তু তোমাদের এক বইয়ে আসলে দেয়ই নাই। সো আমি অত ডিটেলসে যাব না, এক বইয়ে যেহেতু দেয়ই নাই, এবং সেটা মাহবুবুর রহমান স্যারের বই, আমি স্প্রিং নিয়ে দেখি নাই, একটাও দেখি নাই। আর হচ্ছে অন্যান্য বইয়েও খুব বেশি দেখি নাই, খুবই ছোট। সো স্প্রিং নিয়ে আসলে অনেক আলোচনা করা যেত, বাট অনেক আলোচনা করব না। স্প্রিং অনেক সুন্দর একটা টপিক, বাট হচ্ছে এটা নিয়ে অনেক আলোচনা করা গেলেও করব না। সিমিলার হচ্ছে পয়েন্টারের ক্ষেত্রে, সিমিলার হচ্ছে বিটওয়াইজের ক্ষেত্রে। দেখা যাবে যে একটা ক্লাসেই 3টা হয়ে গেছে, 2টা করে এক্সাম্পল দেখা দিলে হয়ে যাবে। আর হলো ফাংশন, ঠিক আছে? ফাংশনটা এটা ডিটেইলস দেখাবো, আর দেখা যাবে যে যদি টাইম থাকে কোনোদিন স্ট্রিংটা আর একটু ডিটেইলসে দেখানোর চেষ্টা করব। মানে ধরো যে হয়তো 40 মিনিট 50 মিনিট পেয়ে গেছি, পুরো টাইমটা স্ট্রিং এ দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? আচ্ছা, তো আমাদের হয়তো নেক্সট দিনে ফাংশন শেষ হবে, আমরা পয়েন্টার স্টার্ট করব ইনশাআল্লাহ। বিটওয়াইজ অপারেটর আমাদের হচ্ছে রবিবারের ক্লাসে, মানে নেক্সট ক্লাসের পরের ক্লাসে প্রথম আধা ঘন্টায় বিটওয়াইজ অপারেটর পর্যন্ত হয়ে যাবে, আর লাস্ট 1 থেকে 1 ঘন্টা 15 মিনিটের মতো সেটা আমরা হচ্ছে যদি স্ট্রিং এ দিতে পারি, তাহলে হচ্ছে মানে প্ল্যানটা একদম পারফেক্টলি কাজ করবে। নেক্সট ক্লাসের উপর ডিপেন্ড করতেছে। সো কথা হবে ইনশাআল্লাহ। আর হচ্ছে প্রজেক্টটা খুব ভালো মতো করবে। এটা এটা বেশ সহজ একটা প্রজেক্ট দিয়েছি, ঠিক আছে? মানে ইম্পর্টেন্ট একটা প্রজেক্ট দিয়েছি। আগেরটা হলো স্কিল ডেভেলপমেন্ট প্রজেক্ট ছিল, বাট এটা অ্যাকচুয়ালি পরীক্ষা রিলেটেড, ঠিক আছে? সো আজকে এই পর্যন্তই, ঠিক আছে? জি অনেক ভাইয়া, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।